গত এক দশকে বাংলাদেশের সামনে ছিল এক অপার সম্ভাবনা। দেশের মোট জনসংখ্যার শতকরা ৫৮% কর্মক্ষম তরুণ। সম্ভাবনাময় তারুণ্যের শক্তিতে ভর করে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু পরপর ৩ বারের বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় থাকা হাসিনা সরকারের শাসনেই সেই সম্ভাবনার বিপরীতে তৈরি হয়েছিল প্রবল হতাশা। একদিকে কর্মসংস্থানের সংকট আর অন্যদিকে সরকারি চাকুরিতে প্রায় ৫৬% কোটার কারণে সৃষ্টি হওয়া প্রবল বৈষম্য তরুণদের মাঝে অস্থিরতা বাড়াচ্ছিল। প্রায় ২৭ লাখ যোগ্যতা সম্পন্ন তরুণ বেকারত্বের সাথে ভোগ করতে থাকে বহুবিধ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্দশা। এরই প্রেক্ষিতে সৃষ্টি হয় বিপুল ক্ষোভের। সেই ক্ষোভের চিত্র বারবার উঠে এসেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। সংবাদ মাধ্যম হিসেবে আমরাও ছুটে চলি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আমাদের ক্যামেরায় উঠে আসে মানুষের জীবনের পাওয়া না পাওয়ার গল্প, সমাজের অসঙ্গতি, পুরো দেশের ভিন্ন ভিন্ন সংবাদ, থাকে তারুণ্যের জয়গানও। যতবার পথ হারিয়েছে বাংলাদেশ, ততবার ইতিহাস নতুন করে লিখেছে এদেশের তরুণরা। ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী সংগ্রাম, এমনকি ২০২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও তরুণরা ছিল সবচেয়ে সামনের সারিতে। উত্তেজনায় ভরপুর ২৪শে জুলাইয়ের প্রতিটি দিন সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রচার করা পর্যন্ত ছিল প্রচণ্ড চ্যালেঞ্জিং। নতুল্লাবাদ এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। সারা দেশ যেন একটা জ্বলন্ত অগ্নিগর্ভ। প্রতিবাদের আগুনে ফুঁসছিল শাহবাগ থেকে যাত্রাবাড়ি, বাড্ডা থেকে মোহাম্মদপুর, ঢাকা থেকে রংপুর, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট সহ সারা দেশ। তীব্র হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। কাল বাংলা ব্লকেড কর্মসূচি, বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ। বাংলা ব্লকেট ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগে তো আন্দোলন হইতেছে। শাহবাগে যে পুলিশের একটা ব্যারিকেড ছিল, আমরা যে ফুটেজে দেখি যে অনেক স্টুডেন্ট আইসা পুলিশের ব্যারিকেড ভেঙে স্টুডেন্টরা বের হয়ে যায়। দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে এত পরিমাণ স্টুডেন্টের স্রোত আসতেছে, মানে নিজের শরীরের মানে ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে, কি জানি হয় স্টুডেন্টরা আইসেই কোনো দাঁড়ানো নাই, পুলিশের ব্যারিকেড ভেঙে জনস্রোতের মতো এই তখন ইয়ের দিকে আসলো, এই আপনার রূপসী বাংলা হোটেলের দিকে, এদিকে মুভ করলো সবাই। ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্রকে বাতিল করা আদালতের সিদ্ধান্ত, এই অজুহাতে ছাত্রদের যৌক্তিক দাবিকে পাশ কাটানোর চেষ্টা করে সরকার। এটা তো কোর্টের ব্যাপার, আমরা তো কোথাও এই কোটা রাখিনি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ১৪ জুলাই রাতে শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। হলের তালা ভেঙে বেরিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। একই প্রতিক্রিয়া দেখা যায় দেশ জুড়ে। কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলন দমনে বল প্রয়োগের মাত্রা বাড়তে থাকে। ছাত্ররা প্রতিরোধ গড়ে তোলে। আমরা পুরো মিরপুর তখন চষে বেড়াচ্ছি, আসলে কি হচ্ছে পুরো মিরপুরে। পুরো ১০ নম্বর একটা ম্যাসাকার অবস্থায় হয়েছে। ওই মুহূর্তে আসলে সংবাদ সংগ্রহ এবং নিজের জীবন বাঁচানো, যদি কোনো ভুল হতো বা কোনো ডিসিশনে ভুল হতো, হয়তো আমাদের দুজনকেই জীবন দিতে হতো। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান পুলিশের বন্দুকের সামনে। বন্দুকের গুলি কেড়ে নেয় তার প্রাণ। আবু সাইদের শহীদ হওয়ার ভিডিও চিত্র ছড়িয়ে পড়লে সারা দেশে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। একই দিন চট্টগ্রামের শহীদ ওয়াসিম সহ সারা দেশে আরো ৫ জন শহীদ হন।
17 জুলাই শিক্ষার্থীরা গায়েবানা জানাজার ঘোষণা দিলে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। নামাজটা হয়েছে, ওইটা কাভার করতেছি। ওইটা হওয়ার পরেই তারা কফিনগুলো নিয়ে কাঁধে করে জাস্ট অপরাজয় বাংলার দিকে মুভ করছে। এমন সময় পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ফায়ারিং শুরু হয়ে গেছে। আমি এই সব কিছু নিয়ে পুলিশের সাথে যাচ্ছি, আবার ওই দিক থেকে ইট ফাটকেল আসতেছে। মানে এখন আমি কোন দিকে যাব আমি সামাল দিতে পারতেছি না। এখন আমি আশেপাশে তাকায় দেখি আমার সাথে রিপোর্টার মেহেদী হাসান ভাই নাই। আমি ভয় পেয়ে গেছি সে কোথায় গেছে, কারণ সে কি গুলি খায়। আমি পাশে আসি, আইসা আমি মেহেদী ভাইয়ের কল দিয়ে বললাম আপনি কই? বলে যে আমি তো এই পারে। আমি ওনার সাথে বললাম যে আপনি ওই পারে কেন, আপনি আমার কাছে আসেন, কারণ দুইজনে যদি আলাদা হয়ে যাই আমাদের তো নিউজ কভার করতে কষ্ট হয়ে যাবে। এই ফোন করে আমি জাস্ট বললাম যে আপনি ব্যাক করেন। এর মধ্যেই একটা ওনার সামনে একটা টিয়ার সেল পড়লো, সাউন্ড গ্রেনেড পড়লো। আমি জাস্ট দেখলাম উনি ধোঁয়ার ভিতরে হারাই গেছে। আমি ভয় পেয়ে গেছি। 18 জুলাই থেকে আন্দোলনের মূল দায়িত্ব কাঁধে তুলে নেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের ওপর নির্বিচারে হামলা করে পুলিশ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা দেখছিলাম চারপাশে আগুন জ্বলছে, গাছ ফেলে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্র জনতা কোনোভাবেই পিছু হচ্ছিল না। বিটিভির উল্টা পাশে দাঁড়িয়েছিলাম, তখন আমরা একটু একটু করে সামনে এগোচ্ছিলাম কি হচ্ছে সামনে দেখার জন্য। তখন হুট করে পেছন থেকে একটা রিক্সা আসলো, সেই রিক্সায় দুইটা মানুষ বসা এবং তাদের মাঝখানে তারা কোলের উপরে একটা লাশ নিয়ে যাচ্ছে। লাশটা একটা বিছানা চাদর দিয়ে ঢাকা এবং জোরে জোরে চিৎকার করে করে তারা আমাদেরকে বলছিল যে ভাই রিক্সাওয়ালা মেরে ফেলছে। অ্যাজ লাইভের জন্য রেডি হচ্ছিলাম, ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলাম, তখন আমরা শুনছিলাম যে বিভিন্ন ছাদ থেকে স্নাইপাররা গুলি করছে। তো আমার মাথায় এটা কাজ করছিল যে আমার বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, আমার মাথায় হেলমেট রয়েছে, তারপর আমি ভয় পাচ্ছিলাম যে মনে হচ্ছে কেউ যদি আবার গুলি করে, কারণ তখন অলরেডি 2-3 জন সাংবাদিক মারা গিয়েছিল। লাশের মিছিলে যুক্ত হতে থাকে নতুন নতুন নাম। একটার পর একটা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এখানে শিক্ষার্থী মারা গেছে, কোথাও রিক্সা চালক বা ছোট বাচ্চারাও তো এর মধ্যে আসলে বাদ পড়েনি। ছাদে খেলতে গিয়ে মারা গিয়েছে, অনেকে জানালায় দাঁড়িয়ে দেখছে বাইরের পরিবেশ, সেই সময় কিন্তু বাচ্চারা গুলিবিদ্ধ হয়েছে, ঘরের ভেতরে থেকেই তারা মারা গিয়েছে। সেই আসলে সেই বিষয়গুলো আসলে বলার মতো না। তামিমকে টি স্টলের দোকান থেকে তাকে প্রথমে ধরে নিয়ে আসে, ধরে এনে প্রথমেই হচ্ছে শটগান দিয়ে গুলি করে হচ্ছে পায়ে, গুলি করার পরেই কিন্তু সে পড়ে যাওয়ার পরে তার যে বন্ধু ছিল সেই বন্ধু তাকে কিন্তু তাকে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আরেক খুব কাছ থেকে আবার গুলি করে। আমি কাছ থেকে দেখেছি যে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এবং আমি এই হেলিকপ্টারের গুলি থেকে আমি নিজে কিন্তু একবার এই আক্রান্ত হতে গিয়েছিলাম। বাংলাদেশ সাক্ষী হয় আরেকটি গণহত্যার। পুলিশের যে এপিসি কার, সেখান থেকে আমরা দেখতে পাই যে রোড ডিভাইডার, সেখানে তাকে ফেলে দেওয়া এক পাশে, এবং সেখান থেকে এই ইয়ামিনকে উদ্ধার করে আবার রাস্তার পশ্চিম পাশে যেটি আরিচাগামী, সেখানে তোলার সময় আপনারা দেখতে পেয়েছেন, সারা বিশ্ব দেখতে পেয়েছে তার সেই দেহটি ঢাকা-আরিচা মহাসড়কে ফেলে দেওয়া। এবং পরপরই আমরা তখন দেখতে পাই যে আসলে সেই ইয়ামিনের কিন্তু তখনও প্রাণ ছিল দেহে, তরতাজা প্রাণ। সেই প্রাণটাকে এইভাবে এপিসির উপরে অনেকক্ষণ ঘোরানো হয়েছিল। দেশ জুড়ে জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। কারফিউ যখন জারি হয় সকালবেলায় আমার দায়িত্ব ছিল কারফিউ কভার করে এবং সেখান থেকে লাইভ দিতে হবে। ইন্টারনেট কিন্তু পুরোটাই শাটডাউন ছিল, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। তো আমি কারফিউ নিউজ কভার করতে গেলাম, বিজয় সরণিতে গেলাম। সেদিন আমি বের হয়েই দেখি যে পুরো মানে ঢাকা শহরটায় আসলে থমথমে একটা অবস্থা, সবার মধ্যে একটা চাপ, একটা আতঙ্ক রয়েছে।
আমরা ওই মুহূর্তে তাদের কি ছবি নিতে পারবো কিনা সেই শঙ্কায় ছিলাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামপুরা রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমই মানুষের কাছে হয়ে ওঠে আলোর দিশারি। অসম্ভব সব চ্যালেঞ্জের মুখেও আমরা কখনো হাল ছেড়ে দেইনি। সংবাদ সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ছিল নিরন্তর। এখনো এখানে কিন্তু ইন্টারনেট সেবা এটি কিন্তু বিঘ্নিত অবস্থায় রয়েছে। রড, লাঠি, তারপর হচ্ছে চাপাটি, অর্থাৎ দেশীয় যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে ঢাকা যে মেডিকেল হাসপাতাল রয়েছে সেখানে যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের উপরও কিন্তু হামলা করার একটা চেষ্টা করা হয়েছিল এবং সেটি আমার সামনেই আমি নিজে সচক্ষে দেখেছি। এত কিছুর পরেও আন্দোলন থামেনি, বরং আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। এবার ছাত্রদের সাথে যুক্ত হয় আপামর জনগণ। শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে থাকে গণ অভ্যুত্থানে। কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এই মুহূর্তে আমি দেখেছি যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন এবং ছাত্র এবং আপামর জনতার যে অংশগ্রহণ তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের সংঘর্ষ তৈরি হয়। সে মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, এদিকে থেকে পুলিশের যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ। আমরা কিন্তু একবার মাঝখানে পড়েছি। সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আন্দোলন দমনের চেষ্টা। হাসিব, সার্জিস এবং হাসনাত তারা চলে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় এবং যার ফলে আমরাও পেছনে ছিলাম, মিডিয়া, দীপ্ত টিভি, মোহনা টিভি এবং এখন টিভি, আমরা ব্যাক টু ব্যাক 3টা গাড়ি যখন পেছনে ছিলাম, এই কারণে হয়তো তাদেরকে আর গুম করার সুযোগটি তারা পায়নি, বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলতে থাকে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন। দায়িত্ব পালনরত অবস্থায় বেশ কয়েকজন সংবাদকর্মী নাম লেখান জুলাই শহীদদের তালিকায়। আহত হন অনেকেই। কমপ্লিট শাটডাউন চলছিল, এরই মধ্যে ঘোষণা দেয়া হয় 9 দফার। ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেও জুলাই শেষ হয় না। 34শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার মাঝে ঘোষিত হয় 1 দফা। 4 আগস্ট হাজার হাজার মানুষ গুরুত্বপূর্ণ রাজধানীর পয়েন্ট মুখে হন এবং মাত্র গুটি কয়েক পুলিশ সদস্য এই হেয়ার রোড বলেন আর মিন্টু রোড বলেন এই জায়গাটিতে কর্ডন করে এই হাজার হাজার জনতাকে দমন করবার চেষ্টা করছিল এবং ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে। মৃত্যুকে একদম কাছ থেকে দেখবার যে দৃশ্য সেটি আসলে মিনিটের ব্যবধানে আমরা গণমাধ্যম কর্মীরা গোটা 20 এবং পুলিশ সদস্যরা অন্তত 20 থেকে 40 জন যে পুলিশ সদস্য, আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলাম, গণমাধ্যম কর্মীদেরকেও তারা বিশ্বাস করছিল না। গণ অভ্যুত্থান শিখিয়েছে গণমাধ্যমকে কিভাবে গণমানুষের হয়ে ওঠা যায়। মার্চ টু ঢাকা কর্মসূচিতে কোটি জনতা কারফিউ উপেক্ষা করে এগোতে থাকে ঢাকার দিকে। এই মুহূর্তে আমরা কিন্তু গণভবনের ভিতরে অবস্থান করছি এবং এখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা ছিল সবই কিন্তু প্রবেশ করেছে। 36শে জুলাই অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত বিজয়। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এরপর শুরু হয় বাংলাদেশ বিনির্মাণের নতুন যাত্রা, নতুন চ্যালেঞ্জ। এই যাত্রায় সবাইকে একসাথে নিয়ে দীপ্ত পদক্ষেপে আগামীর বাংলাদেশ নতুন আলোয় উদ্ভাসিত হবে, এই আমাদের প্রত্যাশা। নতুন গল্প লিখতে আসা এ মিছিলে, বিভেদ দেয়াল মুছে আসা এ মিছিলে, ছিন্ন ভিন্ন করে অভিন্ন বেজে ওঠা এক তারা, মাটির মাপে শরীর মেপে বুক চিতিয়ে কারা
জানি এখানেই শেষ নয় এই পথ চলা, এ কেবল শুরু। বিভেদ পেছনে ফেলে সাজাতে হবে আমাদের আগামী, গড়তে হবে সমাজ, সময়, দেশ।